দুরন্ত গতিতে। বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় সুযোগ মতো রাজপথের আন্দোলনে আবারও সোচ্চার হবেন তারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময় মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। 1908 সালের দেওয়ানি কার্যবিধি বর্তমান সময়ে অকার্যকর বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে সুপ্রিম কোর্টের সড়ক ভবন অডিটোরিয়ামে আয়োজিত মামলা পরিচালনায় বিচারিক নীতি বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি দেশে মামলা জটের কারণ হিসেবে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামোগত জটিলতাকে দায়ী করেন। The backlog creates due to lack of management. মামলা জটের মূল কারণ পরিচালনার সমস্যা। বিচার ব্যবস্থা পরিচালিত হয় আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মাধ্যমে। প্রাথমিক নির্দেশনাগুলো আইন মন্ত্রণালয় থেকে এলেও বিচারকদের সম্পর্কে কোনো ধারণা থাকে না। প্রশাসনিক কাঠামো বলে একটি খালি পদের বিপরীতে জুডিশিয়াল কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে নিয়োগের জন্য কোনো সময় 3 থেকে 4 মাস লেগে যায়। এছাড়া আমাদের দেওয়ানি কার্যবিধি বর্তমান সময়ে একদম অকার্যকর হয়ে পড়েছে। It is totally unworkable under the present context. শর্ত না মেনে শুধু মুনাফা অর্জন কিংবা ব্যবসায়িক চিন্তায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমস্ত শর্ত পূরণ করতে হবে, নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে এবং ইচ্ছা মতো বেতন ইত্যাদি বৃদ্ধি করতে পারবে না। এটাই শুধুমাত্র আমাদের আইনে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা যে অবস্থা সৃষ্টি করছিল, আমরা এটা নিয়ে লড়াইতে যাইনি, মেনে নিয়েছি, কিন্তু ভবিষ্যতে আমরা মেনে নিব এরকম নয়। বিশ্ববিদ্যালয় থেকে আপনি লাভ করে নিয়ে ডাউন কিনবেন, ছাত্ররা আমার মতো আপনি গরিব না, আপনি ইচ্ছা হইলে করেন না, যাতে অন্যখানে যান, আরো বেশি মুনাফা পাবেন। এইভাবে আমরা একটা ধারা গড়ে তুলতেছি। সময় সংবাদে আরো থাকছে, ওয়েলিংটন টেস্টে লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশের 595 রানের ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে টাইগাররা এগিয়ে 303 রানে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মডেল ফার্মেসিতে মানসম্পন্ন ওষুধ সঠিক দামে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাতের নাগালের মধ্যে মডেল ফার্মেসি স্থাপনের তাগিদ জনসাধারণের। তবে সংখ্যা বাড়ালেও মানের ক্ষেত্রে সরকারকে ছাড় না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। অবাক হলেও মডেল ফার্মেসির সাধারণ চিত্র এটি। একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের মাধ্যমে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবার নিয়ম, ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া জানানো সহ রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে মডেল ফার্মেসিতে। উন্নত বিশ্বের আদলে গুলশান, বনানী ও ধানমন্ডিতে স্থাপিত 7টি মডেল ফার্মেসিতে সঠিক মূল্যে মানসম্পন্ন ওষুধ কিনতে পারবে জনসাধারণ। পাশাপাশি ওষুধ নীতিতে অনুমোদিত প্রয়োজনীয় 39টি ওষুধ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্র ছাড়া কিনতে পারবে না কেউই। তাপ সংবেদনশীল ওষুধের গুণগত মান রক্ষা সহ নানা সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। কষ্ট বেশি হোক বা একটু বাসা থেকে দূরত্ব, তবু আমাদের এই জায়গাগুলো সিলেকশন করা উচিত। সেখান থেকে আমরা নিশ্চিন্তে ওষুধ কিনতে পারি, নির্দিষ্ট দামে আমরা ওষুধ কিনতে পারি। আজকাল বাজারে ভেজাল ওষুধ পাওয়া যায়, বিশ্বাস করি এখানে সেইটা বোধহয় নাই। এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, ওষুধটা কখন খেতে হবে, কোন ওষুধের সাথে কোন খাবার খাওয়া যাবে না, এগুলো কাউন্সেলিং করে। দেশের নিবন্ধিত 1,25,000 ফার্মেসিকে পর্যায়ক্রমে মডেল ফার্মেসির মানে উন্নীত করার আহ্বান ওষুধ বিশেষজ্ঞদের। পাশাপাশি মডেল ফার্মেসির সংখ্যা বাড়ালেও সেগুলো সঠিক মান নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। আমরা এক্সপানশন করব, নট অ্যাট দি কস্ট অফ দি কোয়ালিটি অফ মেডিসিন। স্বাস্থ্যসেবাটাকে আরো উন্নত পর্যায়ে নেওয়ার জন্য ফার্মাসিস্ট, প্রপার A গ্রেড ফার্মাসিস্ট প্রত্যেকটা ফার্মাসিতে থাকা
আবশ্যক। শিগগিরই পাইলটিং হিসেবে প্রতিটি বিভাগীয় শহরে ও পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে একটি করে মডেল ফার্মেসি স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগে রোগীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ ঔষধ। পাশাপাশি ভেজাল ওষুধের সাথে জড়িতরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। মডেল ফার্মেসির মাধ্যমে আমরা নিশ্চিত করব যাতে জনগণ ভালো ওষুধ পায়, জনগণের যাতে ক্ষতি না হয়। দেশে প্রায় সবই মডেল ফার্মেসি হয়ে যায়, একটাও সরকারের অনুমোদনের বাইরে না থাকুক, এটি আমাদের পরিকল্পনা। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মেসি সমূহে সুশৃঙ্খল ওষুধ বিতরণ ব্যবস্থা চালুর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। শীতের কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। নিজেও বেড়া যায় না, বাচ্চা কোচ্চা নিয়ে বেড়া যায় না, খেতা কাপড়ের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, বেড়াও যায় না, গরু বাছুর ধরি যে ঘাস টাস খোয়াবো তাও হয় না। নীলফামারীতে কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। জেলায় সর্বনিম্ন 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে কুয়াশার মাত্রা কম হলেও বেড়েছে শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। যাত্রী এভাবে ঠান্ডার মধ্যে উঠতেছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। কাজ করতে পারতেছি না, কুয়াশা, নানান কিছু, শীত বছর তো কেউ দিতেও আসে না। এদিকে রাজশাহীতে এবছরের মধ্যে সর্বনিম্ন 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বিভাগীয় আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া আগামী 2-4 দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের জন্য একটু জনজীবনে একটু সমস্যা হচ্ছে। আকাশে মেঘ না থাকার কারণেই একটু শীতটাকে বেশি অনুভূতি মনে হচ্ছে। আর এটা এই শীত থেকে এই ঠান্ডাটাকে আমরা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। এছাড়া লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও রংপুর সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 30 জন। যাত্রীদের অভিযোগ, চালকের অসচেতনতার কারণে দুর্ঘটনাটি ঘটে। এছাড়া সাফারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন 2 জন। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান ও সাফার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাভারে বাবার মৃত্যুর খবরে জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আজাদ ও তার মেয়ে মরিয়ম। স্বজনরা জানান, শনিবার সকালে পিতার মৃত্যুর খবর পেয়ে সাভার থেকে সিএনজি অটোরিকশায় করে সপরিবারে মানিকগঞ্জের শিবালয়ের উদ্দেশ্যে রওনা হন আজাদ। পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে চালক সহ আহত হন 4 জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর আজাদের মেয়ে মরিয়মকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্বামী স্ত্রী দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান আজাদ। আমার মেয়ের শ্বশুর মারা গেছে, হেলে যাইতে লাগছিল দেখতে। প্রথম ডান ট্রাকটা ধাক্কা মারার পরে ওই গাড়িটা একটা ছিটকে ওখানে পড়ে গেছে, বাচ্চা, বাবা আর মা। এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিংলাতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। আহত হন অন্তত 30 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে একজনের মৃত্যু হয়। যাত্রীদের অভিযোগ, চালকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। একটা গাড়ি আসতেছি, ওই গাড়িটাকে ওভারটেক করার জন্য ড্রাইভার স্পিডটা খুব ছিল, স্পিডটার কারণে সে গাড়ি কন্ট্রোল করবে নাই। ড্রাইভার পলাতক আছে, গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। ইসমাত জাহান, সময় সংবাদ।
মৌলভীবাজারের পর এবার কুড়িগ্রামে রেল লাইনে স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। বিষয়টি স্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সাময়িক সুরক্ষার জন্য বাঁশ ব্যবহার করা হয়েছে। কুড়িগ্রাম থেকে মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় 8টি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার টোগরাইহাট সহ সবকটি রেলওয়ে স্টেশনে লাইনের নিচের নরবরে স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি লাগানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে লাইন যাতে সরে না যায় এজন্য লোহার ক্লিপের পরিবর্তে গাছের ডাল পুঁতে রাখা হয়েছে। এতে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ব্রিজের নিচে যে সিলভারটা নড়ে ওইটা লোহার না দিয়ে বাঁশের কাবাড়ি দিয়ে আষ্টে রাখছে, যে কখন যে কি ঘটবে এটা বলার মতন কিছু নেই। কোথাও কোথাও আবার হলো গাছের ডাল দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। এভাবে কি রেল লাইন কি আটকানো যাবে? তাতে তো কোনো নিরাপত্তা থাকবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানালেন জেলা রেল নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির কর্মকর্তা। লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি ব্যবহার এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ইতিপূর্বে রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্য কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে। এদিকে বিষয়টি স্বীকার করে খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানান রেলওয়ে কর্মকর্তা। রেল লাইনের অ্যারেঞ্জমেন্ট ঠিক রাখার জন্য আমরা বাঁশের ফালাটি দিয়ে এটা ঠিক করে দিছি, কিন্তু পরবর্তীতে 30 থেকে 15 বছরের কাজ চলতেছে, কাজ হলে এগুলো পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। তিস্তা কুড়িগ্রাম রমনা বাজার সেকশনে 50 কিলোমিটার রেলপথে ছোট বড় 52টি সেতু এবং কালভার্ট রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ডুবোচরে ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার 30 ঘন্টা পরও কয়লা বোঝাই কার্গো জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। গতকাল সকালে 1000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আইসগাতি নামে কার্গো জাহাজটি তলা ফেটে ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটি ওঠানোর জন্য মংলা বন্দরে উদ্ধারকারী জাহাজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় বড় ধরনের উদ্ধার জাহাজ প্রয়োজন হবে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, ডুবে যাওয়ায় কার্গো জাহাজটি দ্রুত উদ্ধার ও কয়লা অপসারণের জন্য কার্গো মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার 2024 সালের মধ্যে টেকসই উন্নয়নের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণ করবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণ নিয়ে বাপা আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক। যদিও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। জুবাইর ফাসলের রিপোর্ট। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশের ভারসাম্য সংরক্ষণে কতটুকু এগিয়েছে বাংলাদেশ, কিংবা পরিবেশ দূষণের কবল থেকে কতটুকু উদ্ধার হয়েছে এদেশের নদীনালা, এমন সব প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজধানীর খামারবাড়িতে আয়োজন করেছে 2 দিনের এই সম্মেলন। তার মধ্যে বিশাল অংশ। এ সময় এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, লক্ষ্য পূরণ হবে 2024 সালেই। I project that Bangladesh should achieve the sustainable development goals by 2024. আমি ধারণা করছি বাংলাদেশ এসডিজির লক্ষ্য 2024 সালের আগেই পূরণ করবে। এটা শুধু কথার কথা না, আমরা অনেক কাজ করেছি। সাম্প্রতিক সময়ে আপনারা বাংলাদেশের আর্থসামাজিক চিত্র, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবনমান জরিপ করলেই এর সত্যতা পাবেন। সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হলেও প্রকল্পটির বিপক্ষে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান পরিবেশ আন্দোলনকারীরা। কয়লা সুন্দরবনের জন্য ক্ষতিকর এত বলা হচ্ছে, সারা দেশের মানুষ বলছে, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গার কোনো পরিবর্তন হয়। সেই জন্য সচেতনতা দরকার, সেই জন্য বুদ্ধি দিয়ে বোঝা দরকার, স্বার্থের বাইরে গিয়ে। রামপাল নিয়ে অনেক বিতর্ক, তারপরে সরকার কেন আছে? যারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি ব্রিটিশ বেনিয়া? তারা কি পাকিস্তানের শাসক? তারা এই দেশের নাগরিক। আমি খুব দৃঢ় চিত্তে বলতেছি আমাদের সিদ্ধান্ত ভুল নাই। আসেন, লেট আস ডিসকাস। আপনারা যতগুলো কনসার্ন ব্যক্ত করবেন সবগুলো যাওয়া আমার কাছে আছে। 4টি মিলনায়তনে 27টি অধিবেশনে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে করণীয় নির্ধারণে 97টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বিভিন্ন পর্যায়ের গবেষকরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিনে সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতার ভিড় রয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নানা বয়সী মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় যান। বিক্রেতারা জানান, অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে ভিড় তুলনামূলকভাবে বেশি থাকে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য সাজিয়ে বসেছেন। সেই সঙ্গে এসব পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। এবারের বাণিজ্য মেলায় প্রসাধনী, ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্যের স্টল ও প্যাভিলিয়নে তুলনামূলকভাবে ভিড় বেশি দেখা গেছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টলগুলোতেও ভিড় রয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এই ধরনের মেলা তাদের পণ্যের প্রচারে বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী এমদাদুল হক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। এমদাদ। ফয়সাল, বাণিজ্য মেলা কিন্তু জমে উঠেছে। বাণিজ্য মেলার মাঝামাঝি সময়ে বিভিন্ন দর্শক এবং দর্শনার্থীরা আসছেন এবং তারা নিজ নিজ পছন্দের জিনিস কিনছেন। যারা বাচ্চা আছে তারাও এসেছে এবং বয়োবৃদ্ধ যারা আছে তারাও এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছে কেনাকাটা করার জন্য। বাণিজ্য মেলাটা একটা আনন্দের উপলক্ষ বয়ে এনেছে অনেকের কাছেই। অনেকেই কিছু না কিনলেও তারা এখানে আসছেন দেখতে এবং তারা অনেক মজা করতে আসছেন। বিশেষ করে শিশু যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে খুবই মজা করছে এবং তারা তাদের জন্য বিভিন্ন রাইড এখানে আছে এবং বিভিন্ন খাবার দাবার, খেলনা বিক্রি সবকিছু এখানে তারা পাচ্ছে এবং একটা আনন্দের উপলক্ষ বয়ে এনেছে এই বাণিজ্য মেলা। বাণিজ্য মেলায় আমরা এখানে কথা বলেছি বিভিন্ন ব্লেজারের দোকানগুলোতে। এখানে দেখতে পাচ্ছি যে অনেক স্বল্প মূল্যে ছেলেদের জন্য যে ব্লেজার আছে সেগুলো তারা কিনতে পারছে এবং মেয়েরা যারা রয়েছে তারাও বিভিন্ন কোকারিজ থেকে শুরু করে সালোয়ার কামিজ যেগুলো সুলভ মূল্যে তারা কিনতে পারছে এবং বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ড একসাথে হওয়াতে তারা সবকিছু দেখতে পাচ্ছে এবং দেখে শুনে তারপর বুঝে যেটা তাদের পছন্দ হয় সেগুলো তারা কিনতে পারছে। এটা একটা বড় বিষয় যে বাণিজ্য মেলায় একসাথে অনেকগুলো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং তারা দেখে বেছে সবকিছু কিনতে পারছে এবং এখানে কোকারিজ যেগুলো আছে এগুলোর দামও অন্যান্য জায়গা থেকে অনেক কম নিচ্ছে, কিন্তু বিভিন্ন বিক্রেতারা যেটা বলছেন যে দাম একটু তাদের ছাড় দিতে হচ্ছে, না হলে ক্রেতারা কিনছেন না। তো এখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত মেলাটা জমে উঠেছে এবং ভিড়ও কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের সমাগমে জমে উঠেছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এমদাদুল হক। দেখছেন সময় সংবাদ।